হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আমরা পূর্বের ভিডিওতে কি দেখলাম যে ক্লাস 6-এর বাংলা বই থেকে পরীক্ষার যে গল্প আছে এখান থেকে আমরা শুধু পার্ট 1টা দেখলাম। আজকে আমরা এখানে পার্ট 2 দেখব। ঠিক আছে, চলো আলোচনা করছি যে পার্ট 2-এ কী আছে দেখি। আমরা লাস্ট এতটুকু পড়েছিলাম ভূষিত হবে, তো ভূষিত হবেন এখান থেকে। তো আমরা এখন পার্ট 2 যে বিজ্ঞাপনটি এখান থেকে শুরু হবে। বিজ্ঞাপনটি দেশে একটি আলোড়ন সৃষ্টি করে। এত উচ্চপদ আর কোনো বিশেষ যোগ্যতা চাওয়া হয়নি, তাই সবার মনে হলো এই ব্যাপারে একবার চেষ্টা করে দেখা উচিত। মানে এই বিজ্ঞাপনে যে নতুন যে দেওয়ান নেওয়া হবে সেখানে এত বড় একটা উচ্চপদ যার কোনো বিশেষ যোগ্যতা নেই, তাই সবারই মনে হলো যে একবার ইন্টারভিউতে দিয়ে আসি। এটা ভাগ্যের খেলা মাত্র। শত শত পুরুষ তাদের ভাগ্য পরীক্ষা করতে বেরিয়ে পড়লেন। দেবগড়ে নতুন ও বিভিন্ন মেজাজের মানুষ হাজির হতে থাকে। প্রতিটি ট্রেন থেকে প্রার্থীদের ভিড় নেমে আসে। কেউ মাদ্রাজ থেকে, কেউ পাঞ্জাব থেকে এসেছেন, কেউ বা নতুন ফ্যাশনের, কেউ বা পুরনো সরলতায় বিশ্বাসী। মানে যেহেতু কোনো এখানে কোয়ালিফিকেশন বা যোগ্যতা চাওয়া হয়নি, তাই এখানে আস্তে আস্তে মানুষ জড়ো হতে শুরু করছে যে সবাই এখানে তাদের ভাগ্য পরীক্ষা করতে আসছে। এবং ডিফারেন্ট টাইপস অফ মানুষ এখানে আসলো, কারণ এখানে আমরা জানি যে প্রত্যেক মানুষের আলাদা একটা অ্যাটিটিউড থাকে। কেউ বিভিন্ন ধরনের মেজাজের মানুষ, ঠিক আছে, কেউ বা শান্ত, কেউ বা উগ্র, কেউ বা আসছে আবার মাদ্রাজ থেকে, কেউ বা আসছেন পাঞ্জাব থেকে। তো রঙিন পোশাক, চুগা এবং মানুষদের নানা পোশাকে বৈচিত্র্য এখান দেবগড়ে দেখা যাচ্ছে। ডিফারেন্ট টাইপস অফ ড্রেস, অনেক ধরনের ড্রেস এই যে আমাদের যে এখানে দেবগড় এখানে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সবচেয়ে বেশি সংখ্যক ডিগ্রিধারী দেখা গেছে, কারণ এটি একটি পূর্ব শর্ত না হলেও একটি ডিগ্রি ডুমুরের পাতা হিসেবে কাজ করে। তাছাড়া এখানে হায়েস্ট কোয়ালিফিকেশন যারা আছে, হায়েস্ট যাদের কাছে অনেক ডিগ্রি আছে, তারাও কিন্তু এখানে এসেছে। যাই হোক, কোনো রকম কন্ডিশন বা শর্ত না থাকা সত্ত্বেও সে এখানে তার ডিগ্রি নিয়ে এসেছে, কারণ সে জানে এটি একটি কি ডুমুরে পাতা। সর্দার সুজন সিং এই গণ্যমান্য ব্যক্তিদের সম্মান ও আতিথেয়তার খুব ভালো ব্যবস্থা করেছিলেন। যারা যারা এখানে আসছিলেন এবং হাইলি কোয়ালিফাইড, তাদের তিনি রেসপেক্ট করেছেন। ঠিক আছে, এই সুজন সিং, এবং তাদেরকে অনেক অতিথির সেবা যত্ন দিয়েছেন। প্রতিটি মানুষ তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। প্রত্যেকটা মানুষ তাদের বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলেছে এবং তাদের নিজের জীবনকে সুন্দর করার জন্য অনেক চেষ্টা করেছে। মিস্টার এ, যিনি সকাল 9টা পর্যন্ত ঘুমাতেন, আজকাল তিনি বাগানে হাঁটতে হাঁটতে সূর্যোদয় দেখছেন। মিস্টার এ নামে একজন ব্যক্তি, যিনি আগে সকাল 9টা অবধি ঘুমাতেন, তিনি আজকে বাগানে হাঁটতে হাঁটতে সূর্যোদয় দেখছেন। মিস্টার ডি, এস আর জে, যারা নিজেদের বাড়িতে তাদের ভৃত্যদের সাথে কৃতদাসের মতো আচরণ করতেন, তারাই এখানে চাকরদের সাথে অস্বাভাবিক সৌজন্য ও ভদ্রতার সাথে কথা বলছেন। মিস্টার ডি, এস আর জে, এই রকম মানুষগুলা যারা নিজের বাড়িতে যে চাকর ছিল তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করত, তারাই নাকি আজকে চাকরদের সঙ্গে সৌজন্য আদর যত্ন করে এবং ভদ্রতার সাথে কথা বলছে। মিস্টার এল, যিনি বই পড়তে পছন্দ করতেন না, কিন্তু আজকাল তিনি বড় বড় বইয়ের মধ্যে ডুবে আছেন। মিস্টার এল নামে ব্যক্তি, যিনি বই পড়তে একদমই পছন্দ করতেন না, কিন্তু সে আজকে বড় বড় বইয়ের মধ্যে ডুবে আছেন। আপনি যার সাথে কথা বলুন না কেন, তাকে নম্রতা এবং নৈতিকতার দেবতা বলে মনে হবে। মানুষ মনে করলো এটা 1 মাসের ব্যাপার, কোনোভাবে কাটিয়ে নিলেই, এবং একবার সে সফল হলে তাকে নাগাল পায়। মানুষ এখন ডিসকাস করছে যে শুধু 1 মাসেতে আমাকে এখানে সুন্দর, নম্র এবং আমার ব্যবহার ঠিকঠাক দেখতে হবে, কারণ 1 মাস পরে
মানুষ ভাবলো যে 1 মাস পরে তো সে এখন তাকে মানে তখন তাকে কে নাগাল পায়। তো এখানে দেখো অনেকগুলা মানুষ, অনেক রকমের ড্রেস, ঠিক আছে, কিন্তু সেই বুড়ো মানুষটি লুক চক্ষুর আড়ালে বসে তার জহুরি দৃষ্টি দিয়ে সকলের মধ্যে লুকিয়ে থাকা রাজহংসটিকে খুঁজছিল। কিন্তু এই যে দেওয়ান, ঠিক আছে, পুরনো দেওয়ান, সে কিন্তু খুবই মানে কঠোরভাবে, খুবই সূক্ষ্মভাবে জহুরির মতন মানে কে হবে নেক্সট তাকে খুঁজছিলেন। একদিন নতুন ফ্যাশনের লোকেরা নিজেদের মধ্যে হকি খেলার কথা ভাবলেন। এই প্রস্তাবটি অভিজ্ঞ হকি খেলোয়াড়রা একটি বিশেষ বা একটা শিল্প বলে মনে করেছিলেন। কেন এটা গোপন রাখা, তাই খেলার সিদ্ধান্ত নেওয়া হলো, দল গঠন করা হলো, মাঠ তৈরি হলো, তারপর খেলা শুরু হলো। হকি স্টিক দিয়ে বলটিকে ধাক্কা দেওয়া এবং মারতে শুরু করা। মানে একদিন যারা নতুন জন্মের মানুষ, নতুন প্রজন্মের মানুষ, ঠিক আছে, নতুন ফ্যাশন লোকেরা নিজেদের মধ্যে হকি খেলার কথা ভাবছেন। তো এখানে যারা অভিজ্ঞ হকি খেলোয়াড় আছে তারা এটাকে একটা শিল্প বলে মনে করছিলেন। কেন এটা গোপন রাখা? তখন একটা হকি খেলার সিদ্ধান্ত নেওয়া হলো, টিমও গঠন করা হলো, মাঠও তৈরি হলো। তো হকি স্টিক দিয়ে বল ধাক্কা দেওয়া এবং মারতে শুরু করা। এই খেলাটি দেবগড়ের জন্য একেবারেই নতুন ছিল। শিক্ষিত ও সম্মানিত লোকেরা দাবা, তাসের মতো চিন্তাশীল খেলা খেলতেন। দৌড়ানো এবং লাফানো মতো খেলাগুলি শিশুদের খেলা বলে মনে করা হতো। তো এখানে দেখো আরেকবার কি হয়েছে, মানে এই সেম টাইমে কি হয়েছে, যারা যারা একটু উন্নত শিক্ষিত মানুষ ছিল তাদের কাছে দাবা এবং তাসটা ছিল মেন, আর তাদের কাছে কি দৌড়ানো আর লাফানো যে খেলাগুলা এটি শিশুদের খেলা বলে মনে হতো, তারা মনে করত। খেলা জমজমাট প্রতিযোগিতায় পরিণত হয়েছে। খেলোয়াড় যখন বল নিয়ে দ্রুত ছুটে মনে হয় যেন ঢেউ ওঠে, কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়রা এই উঠতি ঢেউকে লোহার প্রাচীরের মতো প্রতিরোধ করলো। মানে খেলা আস্তে আস্তে জমে উঠলো। যখন মানে এখানে বল নিয়ে খেলোয়াড় যখন বল নিয়ে দ্রুত ছুটে তখন মনে হয় যেন এটা ঢেউ ওঠে, কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়রা এই উঠতি ঢেউকে লোহার প্রাচীরের মতো প্রতিরোধ করলো। এই দেখো হকি খেলাটা। সন্ধ্যা পর্যন্ত উৎসাহের সাথে খেলা চলে। সকল খেলোয়াড়রা ঘামে ভিজে গেছে, তাদের চোখ মুখ লাল হয়ে গেছে, তারা শ্বাস নিতে হাঁপাচ্ছিল। ম্যাচটি শেষ পর্যন্ত ড্রতে শেষ হলো, ঠিক আছে। অন্ধকার হয়ে গেছে। খেলোয়াড় বা খেলার মাঠ থেকে একটু দূরে একটি নালা ছিল। অন্ধকার হয়ে গেছে, খেলার মাঠ থেকে একটু দূরে একটা নালা ছিল। নালার উপর কোনো সেতু ছিল না, পথচারীদের পায়ে হেঁটে নালা পার করতে হতো। মানে নালার উপর কোনো সেতু ছিল না, তো পথচারীরা কী করতো, মানে যারা এই পথ দিয়ে হাঁটতো তারা এই নালা হেঁটেই পার করতো। খেলা সবেমাত্র শেষ হয়েছে এবং খেলোয়াড়রা বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন কৃষক শস্য ভর্তি একটা গরু গাড়ি নিয়ে নালার সামনে এলো, কিন্তু নালা কিছুটা কদমাক্ত ছিল এবং নালার সামনে আরোহণটির ডাল এত বেশি ছিল যে গরু গাড়িটি সেখান দিয়ে উঠতে পারছিল না। মানে যখন খেলা শেষ হলো তো মাঠের দূরে একটা নালা ছিল, নালার উপর কোনো সেতু ছিল না, তো যেহেতু সেতু ছিল না মানুষ কী করতো, নালাটা হেঁটে হেঁটে পার হতো। খেলোয়াড়রা যখন জাস্ট খেলা সেরে একটু বিশ্রাম নিচ্ছিল, ঠিক আছে, ঠিক ওই সময় একজন কৃষক তার গাড়িতে প্রচুর পরিমাণে শস্য নিয়ে ঠেলা গাড়ি নিয়ে আসলো বা গরু গাড়ি নিয়ে আসলো, কিন্তু নালাটা কিছুটা কদমাক্ত, মানে একটু মাটি বেশি হয়, সেখানে গাড়িটি আটকে যায় এবং গরুটি গাড়িটিকে সেখান থেকে উঠাতে পারছিল না। কৃষক হাত দিয়ে চায়াগুলিকে উপরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, সঙ্গে বলদগুলিকেও তাড়া লাগাচ্ছিল। গাড়িতে বোঝা অনেক ভারী ছিল এবং বলদগুলি ছিল খুবই দুর্বল। গরু গাড়িটি উপরে একটু যদি উঠে তবে আবার পিছলে নিচে নেমে যায়। কৃষক বারবার গাড়িটিকে উপরে ঠেলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। হতাশ হয়ে বলদগুলোকে চাবুক মেরে ফেললো। দরিদ্র কৃষক এদিক ওদিক তাকালো, কিন্তু কোনো সাহায্য পেল না। সে গরু গাড়িটি এভাবে ফেলে রেখে কোথাও সাহায্য চাইতে যেতেও পারছে না। তিনি মহা সমস্যায় পড়েছেন। ঠিক সেই মুহূর্তে খেলোয়াড়রা হাতে লাঠি নিয়ে চলে গেল। কৃষক তাদের দিকে অনুনয় দৃষ্টিতে তাকালো, কিন্তু সাহায্য চাওয়ার সাহস পেল না। খেলোয়াড়রা তাকে দেখছে, কিন্তু
চোখ বন্ধ করে। তাদের চোখগুলিতে কোনো সহানুভূতির প্রতিফলন ছিল না। তাদের মধ্যে স্বার্থপরতা ও অহংকার ছিল। উদারতা বা সহানুভূতির কোনো চিহ্নই দেখা যায়নি। মানে এখানে দেখো কি লেখা আছে, মানে যেহেতু কৃষকটা মানে এখানে তার যে গরুগুলো ছিল ওই চাকাটা তুলতে পারছিল না, এই খেলোয়াড়রা কিন্তু সব কিছু দেখছিল, দেখেও কিন্তু সে বা তারা এটাকে মানে উঠাতে গেল না। ঠিক আছে, কারণ তাদের চোখে কী ছিল, স্বার্থপর ও অহংকার ডুবে ছিল। তাদের মধ্যে কোনো উদারতা বা সহানুভূতি ছিল না। তবে খেলোয়াড়দের মধ্যে একজন ব্যক্তি ছিল যার হৃদয়ে সহানুভূতি এবং মনে সাহস ছিল। আজ খেলা চলাকালীন তার পায়ে আঘাত লাগে, তাই সে ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ে গরু গাড়ির দিকে এবং সে থেমে যায়। কিন্তু এই খেলোয়াড়দের মধ্যে একজন ব্যক্তি ছিল যার মন ছিল খুবই নরম, দয়ালু এবং সহানুভূতি। তো আজ যখন খেলা চলছিল তখন তার পায়ে ব্যথা লেগেছিল, তার জন্য সে ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ যখন তার চোখের মধ্যে গরু গাড়ি পড়ে তখন সে থেমে যায়। কৃষকের চোখ মুখের দিকে তাকিয়ে সে পরিস্থিতি বুঝতে পারল। সে হাতের লাঠিটি এক পাশে রাখলো, তার গায়ে কোটটা খুললো, সেটা রাখলো এবং কৃষককে বলল, আমি কি তোমাকে গাড়িটি ঠেলে দিতে সাহায্য করব? তারপর সে তার হাতের লাঠিটা একদিকে রাখলো, তার গায়ের কোটটা একদিকে রাখলো, রেখে সে কৃষককে দিকে জিজ্ঞেস করলো, আমি কি তোমাকে সাহায্য করতে পারবো? কৃষক দেখলো তার সামনে একটি সুগঠিত দেহের লম্বা লোক দাঁড়িয়ে আছে। কৃষক হাত জোড় করে বলল, হুজুর, তোমাকে কিছু বলার আমার সাহস নেই। যুবকটি তখন বলল, মনে হচ্ছে তুমি এখানে অনেকক্ষণ আটকে আছো। আচ্ছা, তুমি গাড়িতে গিয়ে বলদগুলোকে কাজে লাগাও, আমি চাক্কা ঠেলে দেব, এইভাবে হয়তো গাড়িটি উপরে উঠে যাবে। তো কৃষক যখন ওই লম্বা মানুষটাকে দেখলো না, তখন কৃষক বলল যে, হুজুর, আপনাকে বলার কোনো আমার অধিকার নেই বা সাহস নেই। তখন যুবকটি বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি একটা কাজ করো, তুমি সামনে যাও, গিয়ে গাড়িটিকে মানে বলদগুলিকে কাজে লাগাও, আমি গাড়ির চাকাটা ঠেলে দেবো, হয়তো বা এভাবে গাড়িটি উপরে উঠে যাবে। কৃষক গাড়িতে বসলো, যুবকটি গাড়ির চাকা জোরে ধাক্কা দিল। নালায় অনেক কাদা ছিল, যুবকটি হাঁটু পর্যন্ত কাদায় ডুবে গেল। তারপরও সে সাহস হারায়নি, হাল ছাড়েনি, অথবা গাড়িটিকে জোরে ধাক্কা দিল, আবার গাড়িটিকে জোরে ধাক্কা দিল। কৃষক ও বলদগুলি চিৎকার করে উৎসাহ দিল। বলদগুলি তাদের স্নায়ুর জোরে ফিরে পেল এবং শেষ প্রচেষ্টায় নালা থেকে গাড়িটি বের হলো। মানে কৃষক যখন গাড়ি থেকে বসলো তখন গাড়ির চাকাটি যুবকটি কী করেছে, জুয়ে ধাক্কা দিল। আর এতই ওখানে কাদা ছিল যে নালার মধ্যে সে কিন্তু অর্ধেকটা হাঁটু পর্যন্ত সে ডুবে গেল। তবু সে মানে ওই যুবকটা সাহস হারায়নি এবং হাল ছাড়েনি, আবার গাড়িটিকে জুড়ে ধাক্কা দিল। কৃষক এবং বলদগুলি কি আবার নতুন করে একটা চিৎকার করলো এবং সাহস জুড়ে পেলো। ঠিক আছে, মানে ওরা একটা সাহস পেলো আর কি। তো স্নায়ুর জোর ফিরে পাওয়ার পর শেষ প্রচেষ্টায় নালা থেকে গাড়িটা কি হলো, বের হলো। কৃষক হাত জোর করে যুবকটির সামনে দাঁড়ালো এবং বলল, মহাশয়, আপনি আমার অনেক উপকার করেছেন, না হলে আজ সারা রাত এখানে কাটতে হতো। তারপর গাড়িটা যখন উপরে উঠলো না, তখন কৃষক এসে হাত জোর করে ওকে বলল, আপনি আমাকে মহাশয় অনেকটা হেল্প করেছেন বা উপকার করেছেন, না হলে আজকে আমাকে সারা রাত এখানে কাটাতে হতো। যুবক মজা করে বলল, এখন তুমি কি আমাকে কিছু পুরস্কার দেবে? কৃষক গম্ভীরভাবে বলল, ঈশ্বর চাইলে তুমিও দেওয়ান হবে। মানে যুবকটা না মজা করে বলল যে, এখন কি তুমি আমাকে কোনো পুরস্কার দেবে? তখন সে উত্তরে কৃষক বলল, যদি ঈশ্বর চাই তাহলে তুমিও কিন্তু দেওয়ান হবে। এবার যুবকটি কৃষকের দিকে ভালোভাবে তাকালো, তার মনে একটা সন্দেহ জাগলো। কৃষক কি সুজন সিংহ নয় তো? কণ্ঠের মিল, চেহারাও একই। কৃষক তীব্র দৃষ্টিতে তার দিকে তাকালো। সম্ভবত তিনি বুঝতে পেরেছিলেন যে যুবকটি মনে মনে কি ভাবছে। তখন তিনি মুচকে এসে বলল, গভীর জলে ডুব দিলেই মুক্তা পাওয়া যায়। মানে যখন যুবকটি কৃষকের দিকে ভালোভাবে তাকালো তখন তার মনে একটা সন্দেহ জাগলো, আরে এটা কি সেই সুজন সিং না তো, পুরান দেওয়ান? কণ্ঠেরও মিল আছে, চেহারাও মিল আছে। কৃষক ও তীব্র দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকলো এবং কৃষক বুঝতে পারল যে যুবকটি মনে মনে কি ভাবছে। তখন তিনি মুচকি এসে বললেন যে, গভীর জলে ডুব দিলেই কিন্তু মুক্তা পাওয়া যায়, না হলে কিন্তু কোনো লাভ হয় না। 1 মাস সময় শেষ হয়ে গেল, প্রার্থী নির্বাচনের দিন চলে আসছে। সকাল থেকেই মানুষ তার ভাগ্যের সিদ্ধান্ত শোনার জন্য অধীর হয়ে ছিল। মানে 1 মাস সময় পার হয়ে গেল, মানে প্রার্থী নির্বাচনের সময়
বা দিন চলে এলো। সকাল থেকে সবাই মানে কে হলো শেষ দেওয়ান মানে এই কথা শোনার জন্য আগ্রহে অধীর ছিল। প্রতিটা মুহূর্ত কাটানো যেন পাহাড়ের সমান হয়ে উঠছিল সবার জন্য। প্রতিটি মানুষের মুখে ছিল আশা ও প্রত্যাখ্যানের ছায়া। কেউ জানে না যে কার উপর আজ ভাগ্যলক্ষ্মীর কৃপা হবে। সন্ধ্যায় মহারাজ তার রাজদরবারে বসলেন। শহরের ধনী, বিত্তবান ও বিখ্যাত ব্যক্তিবর্গ, রাজ্যের কর্মকর্তা, দরবারি এবং দেওয়ানের পদপ্রার্থীরা সবাই তাদের সেরা পোশাক পরে দরবারে সমবেত হলেন। প্রার্থীদের সবার হৃদয় স্পন্দন বেড়ে গেল। সন্ধ্যায় যখন মহারাজ তার রাজদরবারে বসলেন, তখন শহরের অনেক নামিদামি মানুষ, বিত্তবান মানুষ, বিখ্যাত মানুষ, ঠিক আছে, রাজ্যের যে কর্মকর্তা ছিল তারা, এবং বিভিন্ন দরবারি মানুষ এবং দরবারিতে যারা যা থাকে তারা মানুষ কি তো, আর দেওয়ানের প্রার্থীরা যারা এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল, তারা সবাই সুন্দর সুন্দর পোশাক পরে একসাথে হলেন এবং প্রার্থীদের সবার হৃদয় স্পন্দন বেড়ে গেল। যখনই আমরা কোনো একটা ভালো কাজ করতে চাই বা একটা ইন্টারভিউ দিতে চাই, অবশ্যই আমাদের হার্টবিট বেড়ে যায়। সুজন সিং উঠে বললেন, দেওয়ানের পদের প্রত্যাশী প্রার্থীরা, আমি আপনাদের যদি কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য আমাকে ক্ষমা করবেন। এই রাজ্যের জন্য আমার এমন একজন ব্যক্তির প্রয়োজন যার হৃদয় করুণা, সমবেদনায় পরিপূর্ণ এবং একই সাথে যে কোনো সমস্যার মুখোমুখি হওয়ার জন্য আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নেওয়ার ক্ষমতা রাখে। তো তারপর সুজন সিং মানে পুরান যে দেওয়ান, সে বলে উঠল যে, প্রিয় প্রার্থীরা, আপনাদের যদি আমি কোনো মানে কি করি মানে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, কারণ এই রাজ্যের জন্য আমি যে মানুষটাকে চুজ করব তার হৃদয়ের মধ্যে করুণা থাকতে হবে এবং সে যাতে সমবেদনায় পরিপূর্ণ থাকতে পারে এবং যে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার জন্য তার মধ্যে আত্মবিশ্বাস দরকার এবং দৃঢ় সংকল্প দরকার। সৌভাগ্যবশত রাষ্ট্র এমন একজন মানুষকে খুঁজে পেয়েছে, মানে সৌভাগ্যে রাষ্ট্র এমন একটা মানুষকে খুঁজে পেয়েছে। এই ধরনের গুণাবলী অধিকারী মানুষ এই পৃথিবীতে খুবই কম আছে। যারা খ্যাতি এবং সম্মানের শীর্ষে রয়েছে তাদের কাছে আমি পণ্ডিত জানকীনাথ মহাশয়কে পরিচয় করে দেই এবং রাজ্যের জন্য নতুন দেওয়ান হিসাবে পেয়ে আমি তাকে অভিনন্দন জানাই। ঠিক আছে, তো এখানে তিনি বলেছেন যারা খ্যাতি এবং সম্মানের শীর্ষে রয়েছেন তাদের কাছে আমি পণ্ডিত জানকীনাথ মহাশয়কে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, এবং রাজ্যের জন্য নতুন দেওয়ান হিসাবে পেয়ে আমি তাকে অভিনন্দন জানাই। রাজ্যের আধিকারিকবৃন্দ এবং বিত্তশালী ব্যক্তিবর্গ জানকীনাথের দিকে প্রশংসার চোখে তাকালেন আর অন্যান্য প্রার্থীদের চোখে তার প্রতি ঈর্ষা ছিল। মানে এই যে জানকীনাথ, পণ্ডিত জানকীনাথ, তো ওনাকে কী করেছেন, নতুন দেওয়ান হিসাবে চুজ করেছেন। তো সবাই কিন্তু মানে আধিকারিকবৃন্দ এবং বিত্তশালী ব্যক্তি কিন্তু জানকীনাথের দিকে প্রশংসার দিকে তাকালেন, কিন্তু অন্যান্য প্রার্থীরা তাদের চোখে কি ছিল, ঈর্ষা ছিল। ঠিক আছে, তো সর্দার সাহেব আবার বললেন, আমি বিশ্বাস করি এবং আপনারাও এটা মেনে নিতে দ্বিধা করবেন না যে একজন ব্যক্তি নিজে আহত হওয়া সত্ত্বেও একজন দরিদ্র কৃষকের বোঝাই গাড়িটি কাদা থেকে টেনে আনতে সাহায্য করে। তিনি অবশ্যই সাহস, সহানুভূতিশীল এবং শক্তিশালী মনের একজন উদার মানুষ। এমন ব্যক্তি কখনোই গরিবদের উপর অত্যাচার করবে না। তার সংকল্প দৃঢ় হবে যা তার হৃদয়কে স্থির চিন্তা করতে সাহায্য করবে। সে নিজে হয়তো প্রতারিত হতে পারে, কিন্তু নিজের ন্যায় ও সততা থেকে সে কখনো পিছপা হবে না। এখন যে রাজ্যের পুরাণ যে ছিল যে এই যে দেওয়ান, ঠিক আছে, সুজন সিং, তিনি বলেছেন যে একজন ব্যক্তি যিনি নিজে আহত হয়েও কিন্তু মানে সমস্যায় জর্জরিত যে কৃষক ছিল তাকে সাহায্য করে, সে কোনোদিন গরিবকে মারতে পারে না বা তার উপর অত্যাচার করতে পারে না। তার সংকল্প দৃঢ় হবে যা তার হৃদয়কে স্থির চিত্ত করতে সাহায্য করবে। সে নিজে হয়তো প্রতারিত হবে, কিন্তু অন্যকে সে প্রতারিত হতে দেবে না। ঠিক আছে, এবং সে কখনো তার কাছ থেকে পিছপা হবে না। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং পার্ট 1টা অবশ্যই দেখে আসবে। পার্ট 1-এ আমি শুধু অর্ধেকটা পার্ট আলোচনা করেছি এবং পার্ট 2-এ আমি সম্পূর্ণটা ডিসকাস করেছি পরীক্ষা নিয়ে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং ক্লাস
ক্লাস 6 নামে একটা কি আছে প্লেলিস্ট আছে, ওইখানে কিন্তু পার্ট 1টা পেয়ে যাবে, পার্ট 2ও পেয়ে যাবে, ঠিক আছে। যারা পার্ট 2 দেখছো তোমরা এখানে পাবে, তো পার্ট 2 আর 1 একসাথে থাকবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।